এই চোর হচ্ছে গিয়ে একজন কর্নেল, তার নাম হচ্ছে ইমরান ইবনে রৌফ। পিলখানার যে পেশ ইমাম ছিলেন, সেই পেশ ইমামকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, ইনজেকশন পুশ করে তাকে খুন করা হয়েছে, কারণ তিনি সব দেখেছেন। সবার মূল টার্গেট হচ্ছে এখন বিডিআর হত্যাকাণ্ডকে বানচাল করতে হবে, কারণ এই হত্যাকাণ্ডের বিচার যদি হয় তাহলে গেল 15 বছরে সেনাবাহিনী, আওয়ামী লীগ, যারা যারা এই বিরোধী দল এবং ধর্মীয় নেতা যারা আছে, আলেমদেরকে নির্যাতন করা, রাজনৈতিক নেতাদের নির্যাতন করা, ব্যবসায়ীদেরকে মারা, দেশপ্রেমিক সেনাবাহিনীকে গুম করা, আয়নাঘর বানানো, এই সব কিছুর সাথে জড়িতরা বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। কারণ ওইটা থেকেই কারা কারা এটার সাথে ভারতের হয়ে কাজ করেছে, ওইটার বেসিসেই বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়েছে। ওই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় ঠিক করে দিয়েছে কারা এর পর থেকে কি বলে প্রমোশন পাবে, কারা পাবে না, কারা গুরুত্বপূর্ণ পদে বসবে সেটা। তো আপনাদেরকে আমি, আমার সাথে 3 জন সম্মানিত মানুষ আছেন। আমার প্রিয় অ্যাডভোকেট পারভেজ হোসেন ভাই আছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং তার সাথে বিডিআর এর পরিবারের যেই সদস্য আছেন 2 জন, তারাও দীর্ঘদিন ধরে তাদের পরিবারের মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন। আমি শুরুতে একটা জিনিস জানিয়ে নিই, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে কি পরিমাণে বোকা বানানো হচ্ছে একটা ঘটনা দিয়ে আপনাদের বোঝায়। আপনারা নিশ্চয়ই গেল কয়েকদিন ধরে রাজশাহী অঞ্চলের সীমান্তে বেশ কিছু ঘটনা দেখছেন, যেটা দেখে আমি নিজেও ইউটিউবে পোস্ট করেছি যে হ্যাঁ, বিডিআর এগিয়ে যাচ্ছে, আমরা খুব বীর দর্পে সেখানে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা আসলে মানে আমাদের জানার ভুল ছিল। আমরা যেটা দেখেছি দেখে আমরা এরকমই চাই আসলে। বিডিআর এইভাবে রুখে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ কিন্তু সেখানে নাটক করেনি। মানুষ কিন্তু বিডিআর এর পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাদের দেশপ্রেম থেকে, তাদের সাহস থেকেই দাঁড়িয়েছে, এবং আমরা এইটাই চাই। কিন্তু মূল ঘটনাটা যিনি সাজিয়েছেন তিনি হচ্ছেন গিয়ে এই হচ্ছে এই 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 জনাব এই চোর হচ্ছে গিয়ে একজন কর্নেল, তার নাম হচ্ছে ইমরান ইবনে রৌফ। এই চোর সেখানে নাটক সাজিয়ে এখন নিজেকে দেশপ্রেমিক বানানোর চেষ্টা করছে। বাট আমি যেটা মনে করছি, যতটুকু আমার কাছে তথ্য, সে ওইখানে ভারতের সাথে একটা যুদ্ধ একটা খেলা তৈরি করতে চাচ্ছে, উত্তেজনাটা, মানুষের দৃষ্টিটা ওইদিকে নিয়ে যেতে চাচ্ছে। বিডিআর নিয়ে এখন যে বিচার টিচার শুরু হয়েছে, এগুলো যাতে এখন আপাতত বন্ধ থাকে, এইদিকে যাতে কারণ থাকে না, এরকম চেষ্টা প্রথম আলো, ডেইলি স্টার, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। সবার দৃষ্টি এখান থেকে সরাইতে চেষ্টা একটাই, সেটা হচ্ছে বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে বিচার হইতে দেওয়া যাবে না। বিডিআর এর যে পরিবার আছে তাদের ভেতরে এখন একটা বিভেদ তৈরি করার চেষ্টা করা হয়েছে, যে বলা হচ্ছে এক পক্ষ যারা যাবজ্জীবন হয়েছে, যাদের ফাঁসি হয়েছে, তাদেরকে বাঁচানো, তাদের ব্যাপারে আমাদের কিছু বলার দরকার নেই, যারা খালাস পেয়েছে শুধু তাদেরকে ছাড়লেই হবে। নো, শেখ হাসিনা সবচাইতে ভালো বিডিআর এর সদস্য যারা, তাদেরকে ওই ঘটনার দিন মারা হয়েছে। আমরা শুধু 57 জন সেনা কর্মকর্তার নাম শুনেছি, কিন্তু এই ঘটনায় প্রায় 150 বিডিআর এর সদস্য, বিডিআর এর বিভিন্ন পর্যায়ের সদস্যদেরকে আপনার করা হয়েছে, মারা হয়েছে, জিজ্ঞাসাবাদের নামে নিয়ে মারা হয়েছে, ওই দিন মারা হয়েছে। ওই দিনও কিন্তু বিডিআর এর প্রায় সম্ভবত 11 জন, আমার ঠিক সংখ্যাটা যদি ভুল না করি, 9 জন বা 11 জনকে মারা হয়েছে ওই দিনই। বিডিআর এর যে এই পিলখানার যে পেশ ইমাম ছিলেন, সেই পেশ ইমামকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, ইনজেকশন পুশ করে তাকে খুন করা হয়েছে, কারণ তিনি সব দেখেছেন। অতএব আমরা এটার বিচার চাই। শেখ হাসিনা ওর পরপর মেরেছেন, তারপরে মেরেছেন, এরপরে যারা জেলখানায় গিয়েছেন ওই ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি মনে করি ওই ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়া হয়েছে যারা এই ঘটনার সবকিছু জানেন কিন্তু এটার সাথে জড়িত না। অতএব আমাকে যদি আপনি কোনো ভাগ করতে বলেন, তাহলে আমি বলবো যাদের ফাঁসির আসামি হয়েছে তাদেরকে সবার আগে ছাড়তে হবে। যাদেরকে খালাস দেওয়া হয়েছে, যাদেরকে দেওয়া হয়েছে, এত ভাগাভাগি নাই। এই বিচার নতুন করে করতে হবে। হাসিনার কোনো বিচার আমরা মানি না। অতএব আমি বিডিআর এর যে পরিবার আছে, বিডিআর এর এই আন্দোলনে যেসব নেতৃত্বরা আছেন, তাদের কাছে বলবো কারোর কোনো কথায় কান না দিয়ে আপনাদের সবার দাবি থাকবে, আপনাদের সবার পরিবার একই, এই সবগুলো সদস্য একটা পরিবার এখন আপনারা। সো আপনাদের পরিবারের এখানে ডেইলি স্টারের কে, প্রথম আলোর কে, আর কোন জায়গার কোন কেউ এসে কি বললো, এটা নিয়ে আপনাদের ভাগাভাগি করলে চলবে না। আমি যার কথা বলছিলাম যে ইমরান ইবনে রৌফ, তার ব্যাপারে আপনাদেরকে ছোট করে একটু নথি দিয়ে যাই, নয়তো আবার এটা মনে হবে যে আমি বোধহয় এমনিতেই বলছি। কেন বলছি সেটা আপনাদের বলি। আমার কাছে কিছু তথ্য এসে তার ব্যাপারে।
এই ব্যক্তি হচ্ছে আপনার বিএমএ 29 ব্যাচের আপনার 111 সরকারের সময় ব্যাপক তৎপরতা ছিল তার। মোসাদ্দেক হোসেন ফালু ভাইয়ের যে এনটিভির ভবনে আগুন লাগানোর ঘটনা, এই আগুন লাগানোর এই নাটকের সাথে জড়িত ছিল এই কি বলে ইমরান ইবনে রউফ। আচ্ছা, তারপরে হচ্ছে সে কি করেছে, বিডিআর এর ঘটনার পর 27 তারিখে যেই লিফলেট গুলো বিতরণ করা হয়েছিল, এইটার এই মূল হচ্ছে সে। তারপরে সে বিডিআর এর বিভিন্ন সদস্যদেরকে জিজ্ঞাসাবাদের নামে হত্যা করার সাথে জড়িত হচ্ছে এ। মেজর সুমন, মেজর হাসিব, তারপরে হচ্ছে গিয়ে আপনার সোবাইল থেকে শুরু করে যেই মেজররা ওই দিন, ক্যাপ্টেনরা ওই দিন ঘটনার দিন ছিলেন, বিডিআর এর 4 নাম্বার 3 নাম্বার বিভিন্ন গেটে তারা অপারেশন চালাতে চেয়েছিলেন, তাদেরকে নির্যাতন করেছে এই ইমরান ইবনে রউফ নিজে। এগুলো আপনারা জানবেন, আমি যা বলছি এগুলোর যে মেজরদেরকে টর্চার করা হয়েছে সেই মেজররাও আমাকে বক্তব্য দিয়েছেন। এগুলো আমি পিলখানা নিয়ে যেই অনুসন্ধান করছি সেখানে সবকিছু দেখবেন। তারপরে এই বিডিআর এর ঘটনার পরপর আর্মির বিভিন্ন অফিসারদেরকে এই যে আয়নাঘর, এই আয়নাঘরের মূল কারিগর হচ্ছে এই ইমরান ইবনে রউফ। বিভিন্ন অফিসারদেরকে গুম করা এই ব্যক্তি। বিডিআর এর বিভিন্ন পরিবারের মানুষকে হুমকি দেয়া এই ব্যক্তি। তারপরে হচ্ছে গিয়ে শাপলা চত্বরের ঘটনার সাথে সে জড়িত। তারপরে হচ্ছে গিয়ে এই যে থেকে সেন্ট্রাল জেল থেকে 2013 সালে আপনার 6 জনকে যে করা হয়েছিল, জিম্মি করা হয়েছিল, তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেটার সাথে জড়িত সে। তো সে মানে আর্মিতে তাকে বলা হয়, আমাকে যিনি এই আর্মির যে অফিসার আমাকে দিয়েছেন তাকে ড্রামা কুইন বলা হয়। উনি লেখাটা এইভাবে লিখেছেন যে হি ইজ এ ড্রামা কুইন, ব্রুটাল অ্যান্ড ক্যান অনলি বি কম্পেয়ার্ড টু খুনি জিয়াউল হাসান। আমাকে যে লিখেছে তার লেখাটা আমি আপনাদের বললাম। যাই হোক, এই হচ্ছে সেই ব্যক্তি। অতএব সে এখন ওই সীমান্তে যা করছে এটা হইতে পারে সে ভারতের সাথে এখনো কানেক্টেড এবং ভারত তাকে দিয়ে এটা করাচ্ছে। ভারত হয়তো সেখানে একটা হামলার চেষ্টা করতে পারে, সে এটা করে একটা উত্তেজনা তৈরি করবে, ভারত হামলা করলে তারপর একটা যুদ্ধ শুরু হবে। যাই হোক, যুদ্ধ করার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত, আমাদের সমস্যা নেই। ভারতের সাথে কোনো কারণ ছাড়া যুদ্ধ করতে বাংলাদেশের মানুষ রাজি আছে। কিন্তু ইমরান ইবনে রউফকে ওইখান থেকে সরাতে হবে এবং সে যেন কোনোভাবে পালাতে না পারে। বিডিআর এর যে কমিশন হচ্ছে সেই কমিশনে তার নাম উঠে এসেছে এবং তাকে গ্রেফতার করা হবে খুব দ্রুতই, আপনারা দেখবেন এগুলো। আমি আমার জায়গা থেকে বলি আলোচনায় যাওয়ার আগে যে বাংলাদেশে যদি একজন মানুষও এই বিচারের জন্য না থাকে, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে আমি এই বিচারের জন্য সর্বোচ্চ দিয়ে যাব যতক্ষণ আমার নাকে নিঃশ্বাস থাকবে। অতএব এটারে করার কোনো সুযোগ নাই। আগেও বলেছি, আবারও বলছি, সামনে 1-1.5 মাস আমি এইটা নিয়েই থাকবো। আমারে না মেরে ফেললে, আমাকে না মারা পর্যন্ত এখানে যা আছে সব বের করব আমি। আমার হাতে যা এসছে এখন পর্যন্ত এটা গুড এনাফ। এই হত্যা মামলার জন্য আমাদের সাথে একজন অ্যাডভোকেট সাহেব আছেন, ওনাদেরকে মানে আমি যদি আমার নথিগুলো দেই, ওনাদের বিচারের জন্য জাজ সাহেবের সামনে উপস্থাপনের জন্য আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, এগুলো দিলেই চলবে। যাই হোক, আমরা নিশ্চয়ই সেগুলো দেখবো। শুরুতেই অ্যাডভোকেট পারভেজ হোসেন, আপনার কাছে যাই। আপনি এই কদিন ধরে অনেক বিডিআর এর এই পরিবারগুলোর পক্ষে অনেক পরিশ্রম করছেন, প্রচন্ড দেশপ্রেমিক একজন মানুষ আপনি। আপনার কাছে জানতে চাই যে বিডিআর এর হত্যাকাণ্ডের এই যে সৈনিকদেরকে যেভাবে নিয়ে আটকে রাখা হয়েছে, তারপরে সবশেষ যেটা করা হলো 9 তারিখের শুনানিটা নিয়ে, মানে হচ্ছেটা কি ভিতরে আসলে? ধন্যবাদ ইলিয়াস ভাই, রিয়েল ভাই আছেন, শাকিল আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। দুটো বিষয় যেন কাকতালীয় ভাবে মিলে যাচ্ছে। একটি বিষয় হচ্ছে যে আমাদের বিডিআর এর অনেক ঐতিহাসিক ঘটনা আছে, গৌরবময় একটি ইতিহাস হচ্ছে রৌমারী ইতিহাস। এই রৌমারীতে যখন এই ঘটনা ঘটলো, যদি আমি ভুল না বলে থাকি তথ্যগত ভাবে, তাহলে এই মেজর জেনারেল শাকিল তিনি ওই সময় রৌমারী অঞ্চলের শীর্ষ কর্মকর্তা ছিলেন, কমান্ডার ছিলেন। যে কমান্ডার ছিলেন
তিনি যখন আবার বিডিআর এর প্রধান হলেন, সঙ্গত কারণেই এই পরাজয়ের জ্বালা থেকে হোক অথবা অন্য কোনো কূটনৈতিক কারণে হোক, শাকিল সাহেব টার্গেট হলেন এবং সেটার প্রতিফলন আমরা ওখানে দেখলাম। আমি এই কদিনে সেনা বিধিটা একটু দেখবার চেষ্টা করেছিলাম। এই জন্য দেখবার চেষ্টা করেছি যে ওই সময় সেনা প্রধান বারবার বলছিলেন যে আমরা প্রধানমন্ত্রীর কাছে সেনা সদর দপ্তরের পক্ষ থেকে আমরা পারমিশন চেয়েছিলাম যাতে করে আমরা দরবার হলে ঢুকতে পারি, কিন্তু সেনাবিধি 31 ইটস ভেরি ক্লিয়ার যে এই ধরনের কোনো জরুরি মুহূর্তে সেনাপ্রধান যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। সেখানে দুটো বিষয় আপনারা খুব লক্ষ্য করে দেখবেন। কাউকে ঢুকতে দেওয়া হলো না, আর্মিকে ঢুকতে দেওয়া হলো না, বাইরে যে বিডিআর বর্ণ যে ফোর্স ছিল তাদেরকে ঢুকতে দেওয়া হলো না, কোনো মিডিয়াকে ঢুকতে দেওয়া হলো না। এটিএন বাংলা লাইভ প্রচার করলো, এটিএন বাংলা গেট থেকে লাইভ প্রচার করলো এবং সেখানে খাবারের বিষয় বা যে বাজারের কথাটা বলা হচ্ছিল যেটা নিয়ে বিডিআররা ক্ষুব্ধ, এইসব কথা নিয়ে তারাই ঘটনা ঘটিয়েছে, এইটাকে রং চটিয়ে সুন্দর করে এই মূল ঘটনাটাকে অন্যদিকে প্রভাব করার একটা চেষ্টা করা হচ্ছিল। কষ্ট লাগলো তখন যখন আজকে মনে পড়লো ওই ঘটনাটি যে ডিএডি রহিমের নেতৃত্বে হোটেল সোনারগাঁতে তাদেরকে নিয়ে রাজকীয় খাবার খাওয়ানো হচ্ছে। এই ঘটনাটা এই জন্য বললাম যে এই ঘটনার সাথে আজকের একটি এই কদিনের 5ই আগস্টের পরে বিচার ব্যবস্থার একটি কলঙ্কজনক অধ্যায়ের কথা ইলিয়াস ভাই আপনাকে বলি। 1 তারিখে আমরা যেটুকু জেনেছিলাম দায়িত্বপ্রাপ্ত বিচারকের অবস্থানটা ছিল এই, তিনি সকল রেকর্ডপত্র দেখে সিদ্ধান্ত নিলেন যে অন্তত পক্ষে 2টা ক্যাটাগরি, তার যেটুকু সামর্থ্য ছিল উনি সামর্থ্যের আলোকে চিন্তা করলেন যে 2টা ক্যাটাগরির লোককে আমি এই মুহূর্তে বেল দিয়ে দিতে পারি। একটি হলো যারা হত্যা মামলায় খালাস পেলেন তাদেরকে উনি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, আরেকটি হলো হত্যা মামলায় তাদেরকে যেটুকু সেন্টেন্স দেওয়া হলো এই সেন্টেন্সটুকু অলরেডি সার্ভ আউট হয়ে গেছে, কেটে ফেলা হয়েছে। এই 2 ক্যাটাগরির সবাইকে উনি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, ওই বেল পিটিশন গুলো মঞ্জুর করবার সিদ্ধান্ত নিলেন। উনি যখন এই সিদ্ধান্তটা নিলেন আমরা শুনলাম যেদিন ধার্য তারিখ ছিল উনি কোর্টে আসলেন, ওনার পেশকার বললেন স্যার আজকে 10:30টায় ওঠার কথা ছিল, একটু দেরি হবে। একটু পরে আমরা শুনলাম যে উনি অসুস্থ হয়ে পড়েছেন, উনি নাই। আমরা আজকে গোটা জাতির জানবার উদ্দেশ্যে বলছি সেদিন তাকে বাই ফোর্স করে তাকে কোর্ট প্রিমিসিস থেকে ছুটির একটি আবেদনে স্বাক্ষর করে, সে শুধু স্বাক্ষর করে গেছে, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমি আর নাম বলছি না, তারা আবেদনটা মঞ্জুর করে আমাদেরকে শুনাইলো, গোটা জাতিকে জানালো কি যে তিনি অসুস্থ, তিনি চলে গেছেন, এই জন্য আজকে কোর্ট বসবে না। বলছি যে এই বিচারকে একটি প্রহসনে পরিণত করার জন্য, এই বিডিআর এর মামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এবং নিষ্পেষিত নিগৃহীত এই বিডিআর সদস্যরা যারা মুক্তির প্রহর করছেন তাদের মুক্তির প্রহর, তাদের মুক্তি হবেই, আজ হোক কালো হবে, এই জাতি, এই ছাত্র জনতা, এই জনগণ বেঁচে থাকলে তাদের মুক্তি হবে। কিন্তু এই যে দীর্ঘসূত্রিতার পথ রচনা করতেছেন এটার সাথে সে আগের ষড়যন্ত্রকে মিলিয়ে দেখবার জন্য আমি একটু বিনীত অনুরোধ করছি। সবশেষ যে বিচার প্রক্রিয়ার কথাটা আমার কাছে খুব কষ্টের সাথে বলতে হচ্ছে সেটা হলো এই যে এটা সবাই জানে 5ই আগস্টের পরে আলিয়া মাদ্রাসার ছেলেরা সিদ্ধান্ত নিল যে এখানে বেগম খালেদা জিয়াকে নিষ্পেষণ করা হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিষ্পেষণ করা হয়েছে, সম্পাদক মাহমুদুর রহমানকে নিষ্পেষণ করা হয়েছে। এই প্রিমিসিসটাকে বিডিআর এর বিচারের নামে বিডিআর এর নিরীহ নিরপরাধ সদস্যদেরকে, দেশপ্রেমিক সদস্যকে এখানে নিগৃহীত করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে। সো আমাদের এই প্রিমিসিসটাকে কোনো অন্যায় কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। এর কারণে তারা আগে ভাঙচুর করলেন, ব্লক করে দিলেন এবং একটা কোর্টের যে স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচারকে ডিমলিশ করলেন। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এরা প্রজ্ঞাপন দিয়ে আবার সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। শুধু তা না, আমি এটা আগে আপনাকে বলেছিলাম যে 24 ঘন্টার মধ্যে এই 3টা ভেন্যুকে নিয়ে, কখনো আলিয়া মাদ্রাসা, কখনো কেরানীগঞ্জের পুরনো আদালত, কখনো মহানগর দায়রা জজ আদালত, এভাবে ঘন্টার পর ঘন্টা, এক এক ঘন্টায় আমরা এক এক খবর পাচ্ছিলাম এবং এই সবগুলো নিউজ ছিল অফিসিয়াল। সবচেয়ে দুঃখজনক হইল সকালবেলা এরা জানলেন এবং বলতে বাধা নেই যে এই আলিয়া মাদ্রাসার ছেলেদেরকে দিয়ে কে কারা কিভাবে এই প্রিমিসিসের যেটুকু অবশিষ্ট ছিল কোর্ট পরিচালনা করা যেত সেটুকুকে আগুন দিয়ে পুড়িয়ে দিল। ফায়ার সার্ভিস গুলো, সবগুলো তদন্ত সংস্থা, গোয়েন্দা সংস্থা সবাই সেখানে হাজির। সকালে তারা নাটক করলেন কি, বিজ্ঞ বিচারক সহ প্রসিকিউশন সেখানে গেলেন দেখবার জন্য যে কি অবস্থা হয়েছে।
তো তাদের কাছে সর্বশেষ অবস্থাটা পরিষ্কার ছিল, এরপরও না এই বিচারের নামে তারা সেখানে একটি নাটক করতে গেলেন, একটি নাটক মঞ্চস্থ হতে আমরা দেখলাম, গোটা জাতি দেখল। এই জন্য বললাম যে বিডিআর এর এই সদস্যরা মুক্তি পাবে, এই বিচারিক আদালতের মাধ্যমে তাদেরকে মুক্তি দিতে হবে, কিন্তু বিচারের নামে যে প্রহসন আমাদেরকে সেই 2009-এর ঘটনার সাথে এই ঘটনাগুলোর সাথে পেছনে যে ষড়যন্ত্রের চেইন অফ কনস্পিরেসি সেটা আবার নতুন করে স্মরণ করিয়ে দিল। সবশেষ আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই, যে এখন 19 তারিখে একটি তারিখ ধার্য করা হয়েছে। সেই তারিখের মূল প্রতিবদ্ধ বিষয় কি? এই ধার্য তারিখে কি হবে? বেল পিটিশন গুলো ডিসপোজাল করা হবে। তারা বলছেন বেল পিটিশন গুলো ডিসপোজাল করা হবে। একইভাবে তারা সাক্ষী নিয়ে এই মামলাকে বিচারিকভাবে, যেখানে আমরা বলেছি যে একটি তদন্ত কমিশন হওয়া, যেটা মহামান্য হাইকোর্টের রিটের মাধ্যমে হইল, রিটের মাধ্যমে হওয়ার কারণে কি প্রমাণ হইল? যে মহামান্য হাইকোর্ট এই বিষয়টিকে পরিষ্কারভাবে নজরে নিলেন, আমলে নিলেন, যে এখানে বিচারের নামে প্রহসন হয়েছে, প্রকৃতপক্ষে কোনো তদন্ত হয়নি। তদন্ত হয়নি বলেই প্রকৃত দোষীরা আইনের আওতাতে আসেনি। যারা প্রকৃত অপরাধী, যারা দোষী, যারা ষড়যন্ত্রকারী, তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এই জন্যই মহামান্য হাইকোর্ট আরেকটি তদন্ত হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন, সেই মর্মে একটি আদেশ দিলেন, এবং সেই আদেশের পরিপ্রেক্ষিতে সরকার ইচ্ছাই হোক অনিচ্ছা হোক বাধ্য হলেন একটি তদন্ত কমিশন করার জন্য। তাহলে তদন্ত কমিশন যখন হচ্ছে, তাহলে এটা তো দিবালোকের মতো পরিষ্কার, যেখানে আর কোনো পুরনো যা হয়েছে সবগুলি হচ্ছে একটি ভুল ফরমাইশি আদেশ, ভুল ফরমাইশি জাজমেন্ট, ভুল ফরমাইশি একটি বিচার এখানে হয়েছে। তাহলে এই তদন্ত কমিশন, একদিকে আপনি এই কথাটা বলবেন, একদিকে তদন্ত চলবে, আপনি স্বীকার করে নিলেন যে আগে তদন্ত হয়নি, এই জন্য এখন তদন্তের প্রয়োজনীয়তা আছে। তাহলে আগে যেহেতু সঠিকভাবে তদন্ত হয়নি, সঠিক বিচার হয়নি, তাহলে ওই বিচারের, ওই তথাকথিত বিচারের অধীনে যারা কনভিক্টেড হলেন অথবা যারা খালাস পেলেন, তারা এখনো কেন ভেতরে থাকবেন? আমরা সরকারকে এই দ্বিচারিতা থেকে বের হয়ে আসার জন্য অনুরোধ করব। জনগণের সাথে এই ডিজিটাল যুগে প্রত্যেকটা নাগরিকের চোখ কান কিন্তু খোলা। আপনি নিজে চোখ বন্ধ করেছেন বলে আপনি এটা মনে করার কোনো কারণ নাই, গোটা জাতি চোখ বন্ধ করে আছে। ডিজিটাল যুগে এখন সবাই সব খবর রাখে। সবার আগে যাকে আপনি লেম্যান বলছেন, সহজ সরল বোকা মনে করছেন, সেও কিন্তু আমরা আমাদের এই দীর্ঘ 24 বছরের ওকালতির অভিজ্ঞতায় দেখছি, তারা আমাদেরকে কোর্টের খবরটা আমার ক্লায়েন্ট জানার আগে, আমার জুনিয়র জানার আগে, দূরবর্তী একটি লোক আমাকে খবর দিয়ে বলছে, স্যার আজকে এই মামলা এই আদেশ হয়েছে না। সো যারা এখনো এই বিচার নিয়ে ষড়যন্ত্র করছেন এবং ষড়যন্ত্র দিনে দিনে নানান ভাবে জাল বিছাচ্ছেন, আপনারা এটা দিয়ে এই বিচার ব্যবস্থাকে এই প্রহসনে পরিণত করে জনগণের চোখে ধুলি দিবেন, তারা ভুল করছেন। এবং আমার কাছে খুব কষ্ট করে বলতে হয়, শ্রদ্ধা রেখে বলি, যে বিচার ব্যবস্থার একটি অংশ, তা না হলে ওই বিচারক যিনি আসলেন সেদিন, তাকে ছুটি দিয়ে পাঠিয়ে দেওয়া হলো, অসুস্থের ভান করার জন্য তাকে নির্দেশ করা হলো। কেন? তিনি যে আদেশটি দিবেন, এই আদেশটি স্থগিত করা, এই আদেশটি বাতিল করার, এই আদেশটিকে আবার রিভিউ করার অনেক সুযোগ ছিল। স্বাধীন বিচার ব্যবস্থার কথা আপনারা বলছেন, এই আমলে এসে যখন আমরা দেখছি যে বিচারকের হাত পা বাঁধা, তখন খুব কষ্ট হয়। তখন মনে পড়ে যে এত রক্ত, এত ঘাম, এত শ্রম দিয়ে এই জনতার বিজয়, সেটা কোথায় গেল? কোথায় আমাদের কমিটমেন্ট? সো ষড়যন্ত্র এখনো আছে। ইলিয়াস ভাই আপনি যেটা বলেছেন, ইউ আর সো কারেক্ট, যে রৌমারীর সে হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য যদি এটা হয়ে থাকে, বিডিআর কে সমূলে ধ্বংস করার জন্য, মেরুদণ্ড শেষ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র 26শে ফেব্রুয়ারি 2009 শুরু হয়েছিল, বিচারিক ভাবে সেটার একটা অংশ প্রতিফলন ঘটলো, তাদের কিন্তু ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। এখন ওই বিচার নিয়ে নানান তাল বাহানা চলছে, এবং 19 তারিখে আরো একটি হয়তো নাটক হতে যাচ্ছে কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে। জি, আসিফ নজরুল স্যার, আপনার যত নাটক আছে সব আপনি শাওন আপাকে নিয়ে আপনারা রেডি করতে থাকেন, নাটক চালায় যান। আমরাও আসছি আপনার নাটক দেখার জন্য। যেদিন দেশের জনগণ যেদিন ধুতি ধরে টান দিবে, ওই দিন কাপড় চোপড় নিয়ে দাঁড়াইতে পারবে না রাস্তায়। আপনার নাটক সেই 5 তারিখের পর থেকেই দেখছি। কালকে একজন সেনাবাহিনীর একজন মেজরের ওয়াইফ কালকে আমাকে ফোন করেছে। সে বলল, আমি খুব আশ্চর্য হলাম, সে বলছে যে আমরা এই আগস্টের 10 তারিখ থেকে 15 তারিখ অনেকবার তাকে এই বিষয়গুলো জানানো হয়েছে যে স্যার এই ব্যাপার আপনার আমরা এটা নিয়ে এই করেন, বিডিআর এর এই ঘটনাটা নিয়ে। সে নাকি ওই 5 দিন তাদের সাথে নানানভাবে কথা বলেছে, এরপর আর সে ফোন রিসিভ করে না। এবং সেই আগস্টের 5 তারিখ থেকে তারা বলছে যে একটা কমিশন তৈরি করা হোক। শেষ পর্যন্ত ঠেলতে এসে
আপনার ডিসেম্বরে এসে বলল যে কমিশন হবেই না। তারপরে সব শেষ মানুষের চাপের মধ্যে থেকে এসে কমিশন তৈরি করলো। আসিফ নজরুল স্যার এখনো কমিশনের জন্য স্যার এই লোকজন যারা আসিফ নজরুল স্যারকে টাকা দিচ্ছেন, টাকা পয়সা দিয়ে কিন্তু লাভ হবে না। সবাইকে আগে বলে রাখি। অতএব আসিফ নজরুল চেষ্টা করলে এই বিচার ঠেকাইতে পারবে না। এই দেশে অনেক দেশপ্রেমিক মানুষ আছে। সেনাবাহিনীর ভেতরে যে পরিমাণে দেশপ্রেমিক আছে, রিটায়ার্ড গুমের শিকার হয়েছিল তারা, এদের সবাইরে যতদিন আপনি না মেরে ফেলবেন এই দেশে বিডিআর এর যে বিচার এটাকে আপনি থামাইতে পারবেন না। যাই হোক শাকিল ভাই আমরা খুব শর্টেই ছেড়ে দিব আজকে, জাস্ট মানুষকে এই জিনিসগুলো জানানোর জন্য এসেছিলাম। মোটামুটি আমাদের অ্যাডভোকেট সাহেব বলেছেন, আপনি যদি বাদ বাকি কিছু অ্যাড করতে চান। আসসালামু আলাইকুম। না, ধন্যবাদ ইলিয়াস ভাই। আসলে আমাদের অ্যাডভোকেট স্যার সবকিছুই বলেছেন। আমরা চাই না কোনো ষড়যন্ত্র হোক, আমরা চাই যে প্রত্যেকটা বিডিআর সদস্য মুক্তি পাক। কারণ একটা জিনিস আপনারা জানেন যে পুনঃতদন্ত হচ্ছে, কারণ এটার একটা ষড়যন্ত্র হয়েছিল এবং আমরা আজকেও বিভিন্ন নিউজে দেখলাম যে কিলিং এ যারা জড়িত ছিল তারা বের হয়ে গেছে, একটা টিম ভিতরে ঢুকছে, আমার দেশের একটা নিউজে দেখলাম। তো এটা এটা স্পষ্ট যে এখানে যারা মূল হত্যাকারী ছিল বা বিভিন্ন ব্যক্তিরা ছিল তারা এর সাথে জড়িত, যারা তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তাহলে এই মানুষগুলোকে 834 জন মানুষকে জেলখানে আটক করে রাখা হয়েছে কি কারণে? আপনার যেহেতু স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে, আমরা চাই সকলকে মুক্তি দেওয়া হোক এবং স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে যদি কাউকে অপরাধী প্রমাণিত করতে পারে তাদেরকে আবার জেলখানে নিক, ফাঁসি দিক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু অলরেডি তারা জেল কোড অনুসারে 21 বছর জেল খেটে ফেলছে, তারপরে আপনাদের এই মানুষগুলোকে কি কারণে জেলখানে আটক করে রাখা হয়েছে এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। আমরা চাই না কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে, আমরা চাই একটা সুষ্ঠু বিচার, আমরা চাই যে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন যে শহীদ হয়েছেন তাদের বিচার এবং রিমান্ডের নামে যে নির্যাতন করা হয়েছে তাদের বিচার, যারা নির্যাতন করেছে তাদের বিচার চাই। সেই সাথে প্রত্যেকটা নিরপরাধ বিডিআর সদস্যদের আমরা মুক্তি চাই এবং আমি বিশ্বাস করি আগামী যে কোর্ট আছে সেই কোর্টে আমরা এর প্রতিফলন পাবো। আমরা এই বিশ্বাস রেখেই আজকে আপনাকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। রিয়াদ ভাই শুনছেন? হ্যাঁ ভাইয়া শুনছি। জি বলেন। ধন্যবাদ জানাই ইলিয়াস ভাইকে লাইভে আমন্ত্রণ করার জন্য। আমার প্রথমেই একটা কথা মনে পড়ে যায়, আমরা বিডিআর নওজোয়ান, এই মাটির সন্তান, দুর্জয় এক মৃত্যুহীন প্রাণী, বীর চাই আমরা, বীর বুঝি ওই সম্মান, সে সম্মানটুকু হয়তো আজ আমরা পাচ্ছি না। অত্যন্ত আবেগঘনভাবে বলতে হয় যারা অডিওতে বোধহয় একটু সমস্যা হচ্ছে, আপনি দেখবেন। আমি এখন শুনতে পারেন? আমি ইলিয়াস ভাইকে ধন্যবাদ জানাই এই লাইভে আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রথমেই আমি একটা কথা গভীরভাবে স্মরণ করতে চাই যে আমরা বীর বিজয়ী এই দেশের সন্তান। আমরা এই সন্তানরা আজ আমরাও পারতাম এই দেশের ডিসি হতে, এসপি হতে, ইলিয়াস স্যারের মতো হতে, আসিফ নজরুল স্যারের মতো হতে। কিন্তু আসিফ নজরুল স্যারের মতো কিন্তু আসলে দুর্ভাগ্যবশত আমরা হতে পারি নাই। আমরা চেয়েছি এ দেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি কিভাবে রক্ষা করা যায় সেটারই প্রতিফলন আমরা প্রত্যেকটা 2009 সালের পূর্বে আমরা দেখিয়েছি। ইলিয়াস ভাই, আমার খুব মনে পড়ে রৌমারী যুদ্ধের কথা। ভাই আমরা পাদুয়া যুদ্ধের ইতিহাস ভাই আলোচনা করতে আপনি একটু মানে এই বিডিআর বিদ্রোহ নিয়ে খুব ষড়যন্ত্র হচ্ছে কিনা এটা বলেন। ভাই, এই ষড়যন্ত্র থেকে, এই পিছনের ইতিহাসগুলো থেকেই যদি আমরা শিক্ষা নিতে হবে যে আমাদের এই বিডিআররা কত একটা সাহসী মানুষ ছিল এরা। আজ এদেরকে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এদেরকে কারাগারে আটক করে রাখা হয়েছে। তা আমরা যদি বারবারই বলি যে এটা বিদ্রোহ না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, তাহলে পরিকল্পিত হত্যাকাণ্ডের মধ্যে যে তৎকালীন যে আদালতটা হয়েছে সেখানে তো সে আদালত তো এখন ভালো কিছু দেবে না। অতএব ওই আদালতটাকে আমরা নিষ্ক্রিয় করে নতুন যে
স্বাধীন তদন্ত কমিশন আমরা তৈরি করেছি। সেই স্বাধীন তদন্ত কমিশন তদন্ত করুক, তদন্ত করে আমাদের দোষী ভাইদের, যারা দোষী আছে, দোষী কি তারা যদি বের করতে পারে, শাকিল যে কথাটা বলল যে বের করতে পারে, তাদেরকে ফাঁসি দিক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই নিরপরাধ ব্যক্তিরা যারা ঢুকে ঢুকে মরছে তাদেরকে জামিন দেওয়ার ব্যবস্থা করুক। জি জি রিয়াল ভাই ধন্যবাদ। আমি এইটুকু পরিষ্কার। আপনি যে কথাটা একটু আগে বলেছিলেন যে ইমাম সাহেবকে হত্যা করেছে, শুধু তা না, নিরপরাধ আরো 17 জন লোককে হত্যা করেছে। মেজর শাকিল সাহেবের ওয়াইফকে, মেজর নুরুজ্জামান সাহেবের ওয়াইফকে সহ, ইভেন তো কাজের মেয়েকে হত্যা করেছে। কাজের মেয়ের দোষ ছিল কি? শোনা, আমরা যেটুকু শুনেছি যে সে জানালা দিয়ে এই গোটা দরবার হলের বিষয়গুলো ভিডিও করছিল। সেই কাজের মেয়েটাকে হত্যা করেছে, তার যে ইয়েটি ছিল, আইফোনটি ছিল, সেটিকে ভেঙে ফেলা হয়েছে। যাকে আমরা বলছিলাম যে আমরা আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। প্রচুর অপশন আছে, প্রচুর অপশন আছে। যেহেতু আপনি তদন্তে গিয়েছেন, সেটা হাইকোর্টের আদেশে হোক, জনতার দাবির পরিপ্রেক্ষিতে হোক, অথবা সত্য উদ্ঘাটনের মানুষে হোক, যেহেতু আপনি তদন্তে গিয়েছেন, তদন্তে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের এই জুডিশিয়াল সিস্টেম এটাই বলে যে ওই ভুল বিচারের মাধ্যমে যারা কনভিক্টেড হয়েছিল, যারা এতদিন ধরে দণ্ড খাচ্ছে, তাদেরকে আপনি ছেড়ে দেবেন। এবং ছেড়ে দেওয়ার রাস্তাটা খুব সহজ। আমরা প্রথমে বলছিলাম যে পিটিশন গুলো আছে, বেল পিটিশন গুলো, এগুলো আপনি ডিসপোজাল করে আপনি সবাইকে ছেড়ে দিতে পারেন। আপনি সংবিধানের আর্টিকেল 49 কে ইউজ করে যাদের দণ্ড আছে, যাদের দণ্ড নাই তাদেরকে তো এমনিতেই ছেড়ে দিতে পারেন। যাদের দণ্ড আছে, তথাকথিত যে দণ্ডের কথা বলছেন, সেই দণ্ডকে স্থগিত করে টিল সাবমিশন অফ দ্য রিপোর্ট, এই তদন্ত রিপোর্ট আসা পর্যন্ত, পুনরায় একটি অধিকতর বিচার ব্যবস্থা শুরু হওয়া পর্যন্ত দণ্ড স্থগিত রেখে আপনি তাদেরকে ছেড়ে দিতে পারেন। আপনি সিআরপিসির 401 কে ইউজ করে ছেড়ে দিতে পারেন। আপনি তার চেয়ে সুবিধা হইলো আপনি 494 অফ সিআরপিসি, আপনি এই ভুল মামলাটি, ভুল এজাহারটি, এই ষড়যন্ত্রমূলক এজাহারটিকে আপনি প্রত্যাহার করে এই মামলার থেকে সবাইকে আপনি ছেড়ে দিতে পারেন। কেন ছেড়ে দিবেন? আজকে যে স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, এই স্বাধীন তদন্তে যারা আসবে তারা আইনের আওতায় চলে আসবে। সেখানে যদি আপনার মনে হয় যে এরা পালিয়ে যেতে পারে, যে কোনো প্রকার বন্ড আপনি দিতে পারেন যে তোমার পাসপোর্টটা আমার এখানে রাখতে হবে, বিদেশ যেতে নিষেধাজ্ঞা থাকবে, যে কোনো কন্ডিশনে আপনি বেল দিতে পারেন। আপনি একদিকে তদন্তের কথা বলবেন, স্বাধীন তদন্তের কথা বলবেন, এবং এর মাধ্যমে স্বীকার করবেন যে ওই সময় তদন্ত হয়নি, বিচার হয়নি। আবার ওই ভুল বিচারের মাধ্যমে, ওই ষড়যন্ত্রমূলক বিচারের মাধ্যমে যারা আটকে আছে তাদেরকে আপনি আটকে রাখবেন। দুটো একসাথে চলে না। আমরা আশা করছি শুভবুদ্ধির উদয় হবে। আপনি আইনের এই সহজ সরল পথগুলো যে কোনো একটা অবলম্বন করে আমি আশা করি নিরপরাধী মানুষগুলো ছেড়ে দেবেন। জি, আমি আবারও শেষ করার আগে যেটা বলতে চাই যে বিডিআর এর যে পরিবারের সাথে যে যারা আন্দোলনে আছে, ভাই আপনাদের সবার সাথে আমার সব পক্ষের সাথেই কথা হয়। এই পক্ষ ওই পক্ষ, আমি কোনো পক্ষ টক্ষের মধ্যে নাই। আমি একটাই কথা, সেটা হচ্ছে সবার বিচার হইতে হবে। আমি শেখ হাসিনাকে মনে করি ও হচ্ছে বেঞ্চমার্ক। ও শয়তানির, ও যেই দিকে থাকো, যেটা করে মনে হবে এটা শয়তানি। শয়তানি কাহাকে বলে? এই ডেফিনেশন হচ্ছে হাসিনা যাহা করে তাহাই শয়তানি। ও কোনোদিন ভালো কাজ করতে পারে না। সো আপনি যদি আলেমদের বিষয়টা দেখেন, এই দেশে কোন আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে? যারা অরিজিনাল ইসলামকে প্র্যাকটিস করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কাদেরকে এই দেশে পুলিশ পাহারায় আপনার করতে দেওয়া হয়েছে? হেলিকপ্টার হুজুর, ওই যে কুয়াকাটা, ওই ফরিদউদ্দিন মাসুদ, এদেরকে আপনার করতে দেওয়া হয়েছে। মিজানুর রহমান আজহারি দেশে থাকতে পারে নাই, দেলোয়ার হোসেন সাইদিরা দেশে থাকতে পারে নাই, তারা জেলখানায় তাদের পচে মরতে হয়েছে। অতএব হাসিনা কখনো রিয়েল ইসলাম, রিয়েল বাংলাদেশি, রিয়েল প্যাট্রিয়ট যারা আছে তাদেরকে কখনো সে বাঁচায় রাখে না, তাদের পক্ষে কোনোদিন রায় দেন। অতএব হাসিনা যাকে যত বড় শাস্তি দিয়েছে আমি মনে করি সে তত নিষ্পাপ। যাদের ফাঁসি হয়েছে, যাদের যাবজ্জীবন হয়েছে, আমাকে যদি আপনি কোনো পক্ষে ফেলতে চান আমি তাদের পক্ষে। হাসিনার আইনে যদি কেউ খালাস পেয়ে থাকে, আমাকে যদি ভাগ করতে বলেন আমি তাদের পক্ষে থাকবো না। আমি যাদের ফাঁসি আর যাবজ্জীবন হয়েছে তাদের পক্ষে থাকবো। অতএব ভাগাভাগি করার কিছু নাই। হাসিনার বিচার মানি না। হাসিনার বিচার থেকে সরে আসতে হবে। আসিফ নজরুল স্যার টাকা পয়সা খায়াটায় যা মনে চায় করেন স্যার, করতে থাকেন। আপনার শেষও দেখা ছাড়বো। টাকা পয়সা নিয়ে আসিফ নজরুল তুমি কোথায় কেমনে সারা জীবন আরামে আয়েসে কাটাও, ওইটাও আমরা দেখবো। মান সম্মান নিয়ে বাঁচতে দিব না তোমারে। অতএব বাংলাদেশের মানুষের কাছে খুব ঠান্ডা মাথায়, খুব ভদ্রভাবে বলে যাচ্ছি, আমরা প্রতিদিন এই যে একদিন দুই দিন পর পর লাইভে কথা বলছি আপনাদেরকে জানানোর জন্য যে এই হচ্ছে আসিফ নজরুল কত নাটক করছে, কত কিছু করছে, কিভাবে কালক্ষেপণ করছে,
7 মাস হয়েছে আসিফ নজরুল, এই দেশ শুধু তোমার জন্য স্বাধীন হয় নাই। এই দেশের প্রতি ইঞ্চি মাটি যারা পাহারা দিয়েছে, যাদেরকে জেলখানায় ঢুকানোর কারণে বাংলাদেশের স্বাধীনতা আজকে 15 বছর জিম্মি, তারা জেলখানায়, তুমি তাদেরকে ভেতরে রাইখে আরামে এসে সিনেমা দেখতে যাও আসিফ নজরুল। এটার জন্য বাংলাদেশের মানুষের কাছে তোমাকে জবাব দিতে হবে। টাকা পয়সা পাবা, মান সম্মান পাবা না। যাই হোক, আপনাদের সবার কাছে অনুরোধ, আমি আবারও বলছি, বিডিআর এর পরিবারগুলো প্লিজ আপনাদের ভেতরে ভাগাভাগি করেন না কে কি বললো। আর আমার এখানে যদি আপনাদের কাউকে আমি নিয়ে আসিও, কেউ লাইভে কথা বলেনও, আমি সরাসরি বলি, অনেকে বলেন ভাই ওনাকে আনছেন কেন, ওনাকে আনেন না, ওনাকে, এই পক্ষ বলে ভাই ওনাকে নিয়েন না, ওনাকে নিয়েন। ভাই আমার কাছে সব পক্ষ সমান, আমার কাছে এসে ভাগাভাগি করতে আসবেন, আস্তে করে আমি আপনার কাছ থেকে সরে যাব, আমার আপনার সাথে পাবেন। আমি কোনো ভাগাভাগির মধ্যে নাই, আমি এক ভাগের মধ্যে আছি, ভারত আর আওয়ামী লীগ। এই জায়গায় আমার কোনোই নাই, এটার জন্য জীবনের যা করা প্রয়োজন তাই করব। আপনাদের সামনে ভিডিওতে বলে যাচ্ছি, এই পৃথিবীর সবকিছু যদি দিয়ে দেওয়া, যদি বলা হয় বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হবে কালকে, তাও ইন্ডিয়ার আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করব না। ওই জায়গায় ইলিয়াস যেখানে ছিল আজ থেকে 10 বছর আগে, এখনো সেখানে, সেই 2014 সালে নির্বাচনে যে যা করেছি, 2024 সাল 25 সালেও সেই জায়গাতে আছে। অতএব আমার পয়েন্ট খুব পরিষ্কার, যারাই যেই পক্ষে যাবেন সব পক্ষের উদ্দেশ্য একটাই থাকতে হবে, হাসিনার কোনো আদেশ, হাসিনার কোনো আইন বিচার এটা আমরা মানি না। এই জায়গায় সবাই এক থেকেন ইনশাল্লাহ। অ্যাডভোকেট পারভেজ হোসেন ভাই যেটা বলেছেন, এদেরকে আটকায় রাখা যাবে না। অনেক বছর এই বিডিআর এর পরিবারে, আজকেও একজনের বাবা মারা গিয়েছেন পাবনাতে, লাশ দেখতে পারবে না হয়তো। আপনার এই পায়ে পচন ধরেছে, মানে জেলখানার ভেতরে বর্ণনাগুলো শুনি, পারভেজ ভাই আপনি নিশ্চয়ই হয়তো জানেন এই বিষয়গুলো, হাজিরা দিতে আসলে তাদের হয়তো দেখেন, পায়ে পচন ধরেছে, হাঁটতে পারে না, পা ফুলে ফুলে তারা হাঁটা বন্ধ হয়ে গিয়েছে, চিকিৎসা দেওয়া হয় নাই। এখনো জেলখানার ভিতরে কিছু কিছু ছাত্রলীগ, আওয়ামী লীগের, বিশেষ করে মহিলা কয়েকজনের কথা শুনি, তারা এদের সাথে চরম বিরূপ আচরণ করে, বৈষম্যমূলক আচরণ করে। আওয়ামী লীগের লোকজন যারা গিয়েছে জেলখানায়, তাদেরকে তারা খুব আপ্যায়ন করে, এদের সাথে খুব বৈষম্যমূলক আচরণ করা হয়। এটা এখনো হচ্ছে, কিছুটা কমেছে আগের চাইতে। আমরা তাদেরকে বের করতে চাই, এরা নিষ্পাপ, এদেরকে অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে, এবং সেই সাথে একটা পক্ষকে বাদ যাচ্ছে আমাদের, সেটা নিয়ে কথা বলছি না, আপাতত বিডিআর নিয়ে আছে। আলেমদের কাছে অনুরোধ, আপনাদের অনেক আলেম এখনো পর্যন্ত জেলে, ফারাবিকে এখন পর্যন্ত ছাড়া হচ্ছে না। অতএব আসিফ নজরুল, আপনাকে শুধু এইটুকুই বলবো, 2000 মানুষ কম পক্ষে মারা গিয়েছে, এদের রক্তের সাথে বেইমানি করলে এর বিচার আল্লাহ একদিন করবে। আপনার অনেক ক্ষমতা হয়েছে, যা মনে চায় তাই করতে পারছেন, বিশাল একটা মন্ত্রণালয় নিয়ে বসে আছেন, জুতা দিয়া পেটাবে ধরে রাস্তাঘাটে মানুষ, যা করছেন এটার সবশেষ পরিণতি অনেক ভয়ঙ্কর হবে। অ্যাডভোকেট পারভেজ হোসেন ভাই, শাকিল ভাই, রিয়াল ভাই, আপনাদের ধন্যবাদ। যদি শেষ কেউ কিছু বলতে চান। হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলি, একটা জিনিস সেটা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশ থেকে তৎক্ষণাৎ একটা রায়, মানে করে আইন করে প্রায় 18,000 বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে বিদ্রোহ তকমা দিয়ে। কিন্তু আপনারা সবাই জানেন পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। এই হত্যাকাণ্ডকে অন্যভাবে মানে প্ররোচিত করার জন্য বিদ্রোহ নাম দিয়ে প্রায় 18,500 বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে অন্যায়ভাবে। আমরা এই সমস্ত সকল বিডিআর সদস্যদের চাকরি পুনর্বহাল চাই, এবং সকল নিরাপদ বিডিআর সদস্যদের প্রত্যেকের মুক্তি চাই আমরা। যে অবশ্যই আমার বিশ্বাস যে কমিশনের তদন্তটা যদি বেরিয়ে আসে, এটাই না শুধু ওই দিনের হত্যাকাণ্ড থেকে শুরু করে সবকিছুই বেরিয়ে আসবে, কারা কি করেছে, কিভাবে কি হয়েছে। আমি ভাই যেই কারণে এটার প্রতি খুব খুব বেশি, এটার ব্যাপারে আমি কথা বলি, এটার বিচার হইলে সেনাবাহিনী পরিষ্কার হয়ে যাবে, সেনাবাহিনী একদম আওয়ামী মুক্ত হয়ে যাবে, এটার বিচার যদি খালি হয়। এই কারণে আমি এটা নিয়ে খুব বেশি তৎপর। আমার বিশ্বাস ইনশাল্লাহ তদন্ত কমিশন এখন যারা আছে অনেক দেশপ্রেমিক মানুষ, তারা ভালো কিছু একটা দেবে। রিয়াল ভাই, আপনি কিছু বলতে যাচ্ছেন? আপনার অডিওর অবস্থা খুবই খারাপ, বলেন। ইলিয়াস ভাই, আমি যেটা বলতে চাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি বলেন। আমি যেটা শুনতে পাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইলিয়াস ভাই, আপনি আমাদের সঙ্গে থাকবেন। 18,500 পরিবার আপনার সঙ্গে আমরা শেষ রক্তবিন্দু হলে দেশের জন্য যেহেতু আমরা অস্ত্র একবার ধরেছি, আবারও যদি আমাদের অস্ত্র ধরা লাগে আমরা প্রস্তুত আছি। শুধুমাত্র আমরা ডাকের অপেক্ষায় থাকবো। আমরা এদেশের সৈনিক,
আমরা 18,000 সৈনিক এখনো আছি। সেদিন আপনারা দেখতে পেরেছেন, 8 তারিখে দেখেছেন যে আমরা গণজামায়াত করেছি। সেখানে আপনারা আমাদেরকে কিভাবে নিষ্ক্রিয় করবেন আমরা জানি না, তবে আমরা আকুলভাবে দেশবাসীর কাছে আবেদন করব, আমাদেরকে আবারও পুনর্গঠন করা হোক। এই দেশের 1 ইঞ্চি মাটি এই 18,000 বিশিষ্ট সৈনিক থাকতে আমরা বলবো যে বিশিষ্ট বলবো আমরা, যেহেতু আমরা পাদুয়া এবং বড়াইবাড়ির যুদ্ধে লাভবান হয়ে আসছি, সেহেতু আমাদেরকে রাখা হয় ইনশাল্লাহ এদেশে 1 ইঞ্চি মাটি আমরা ভারতের বর্গা দেব না। জি পারভেজ ভাই কিছু বলবেন? আমি সবশেষ একটি লাইন বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা এমন একটা সময় বসে কথা বলছি যখন দেশের প্রধানমন্ত্রী না, শুধু দেশের প্রধানতম ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দেশের প্রধানতম যে মসজিদ বাইতুল মোকাররম তার খতিব সহ অনেককেই পালিয়ে যেতে হয়েছে। আমরা আশা করছি আমরা যে বিচার অঙ্গনে আছি এই বিচার অঙ্গনের সাথে সংশ্লিষ্ট একসময় দোর্দণ্ড প্রতাপে যারা চলতেন এরা অনেকেই কিন্তু এখন এই প্রিমিসিসে নেই। প্রসিকিউশন অথবা বিচারের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে শুধু এটুকু শ্রদ্ধা করে বলবো, এই দিন না, এই দিন না, আরো দিন আছে। আমরা আশা করছি সত্যের পক্ষে এবং নিগৃহীত বিচার প্রার্থী মানুষের পক্ষে আপনারা থাকবেন। আপনাদের ভূমিকা যেন বিচার প্রার্থী মানুষের পক্ষে হয়, আইনের পক্ষে হয়, ন্যায়ের পক্ষে হয়, নীতির পক্ষে হয়, মজলুমের পক্ষে হয়। আপনারা এটা স্মরণ রাখবেন, এই বিনীত অনুরোধ করছি। জি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।